জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। 15 বছর পর পিলখানা হত্যার রহস্য ফাঁস, এবার ফেঁসে যাচ্ছে তাপস সহ 48 জন নেতা। আপনার নানক, তারপরে আপনার ফজলেনুর তাপস, মির্জা আজম, এটি কোনো বিদ্রোহ নয়, এটি কি জেনোসাইড, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এটিকে বলতে হবে হত্যাকাণ্ড। এটিকে যদি বিদ্রোহ বলেন, মিউটিনি বলেন, এই ঘটনাকে ছোট করা হবে এবং এই 57 জন অফিসারের জীবনের সঙ্গে উপহাস করা হবে। আজ হোক কাল হোক, এই রক্তের দাম শেখ হাসিনা ওয়াজেদকে দিতে হবে। 5 মে হেফাজতের গণহত্যা নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলার প্রস্তাব পশ্চিমা মানবাধিকার সংগঠনগুলোর। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। পিনাকি ভট্টাচার্য বলেন, হাসিনা নির্লজ্জভাবে বলেছিল 5 মে কেউ মারা যায়নি, রং মেখে নাকি তারা শুয়েছিল। শেখ হাসিনার সামরিক সচিব হেফাজতের মিটিং এসে বলেছিল কেউ মারা যায়নি। 5 মেতে চ্যানেলগুলো ফুটেজ সংগ্রহ করেছিল, যেমন দিগন্ত ইসলামিক টিভি, সেগুলো বন্ধ করে দেওয়া হয়। দেশের কোনো মিডিয়া এই হত্যাকাণ্ডের বিষয় নিয়ে কোনো বিস্তারিত রিপোর্ট ছাপায়নি। পিনাকি ভট্টাচার্য বলেন, আমি কয়েকটি বিদেশি সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকে কিছু সংবাদ আপনাদেরকে জানাচ্ছি। গার্ডিয়ানের রিপোর্টে বলা হয়েছিল 30 জনের বেশি নিহত হয়েছে। বিবিসির সংবাদে বলা হয়েছিল 27 জনের বেশি নিহত হয়েছিল। আল জাজিরা একটি খুব চমৎকার রিপোর্ট করেছিল। তার একটি সরকারি গোরস্থানে আব্দুল জলিল নামে একজনের সাক্ষাৎকার নেয়। সেই 5 মে সারা রাতে 14টা মরদেহ কবর দিয়েছে, যাদের প্রত্যেকের মুখে দাঁড়িয়ে ছিল এবং শরীরে বুলেটের চিহ্ন ছিল। আব্দুল জলিল কথা বলতে পারে না, সে বোবা, কিন্তু ইশারায় সব আল জাজিরাকে না বলা কথা সে বলে দেয় এবং কবরও দেখিয়ে দেয়। পিনাকি বলেন, 2013 সালে 5 মে ঠিক কতজন নিহত হয়েছিল তার পরিসংখ্যান এখন হয়নি। যে এই পরিসংখ্যান না হতে পারে সেই ব্যবস্থা করেছে ফ্যাসিস্ট হাসিনা এবং তার জল্লাদ বাহিনী। মানবাধিকার সংস্থা অধিকার একটি প্রাথমিক তালিকা করেছিল 61 জনের। সেই তালিকা হেফাজত ইসলামক অধিকারকে হস্তান্তর করেছিল। সেই তালিকা নিয়ে কাজ করা অপরাধে নন্দিত মানবাধিকার নেতা আদিলুর রহমানকে গ্রেপ্তার করা হয়। আদিলুর রহমানকে গুম বা হত্যা করার পরিকল্পনা থাকলেও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চাপে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি হাসিনা, তবে মামলা দিয়ে ফাঁসি দিয়েছে আদিলুর রহমানকে। পিনাকি ভট্টাচার্য বলেন, আমি আজকে প্রমাণ দিব কমপক্ষে 71 জন আলেমকে 5 মে বেয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছিল। কিছু লাশকে পরিচয় সহ দাফন করা হয়েছিল। আমি 71 ঘাতক দলা লিম্বুর কমিটির সেই হিসাবকে যদি আমলে নিই, তাহলে তাদের হিসাব অনুযায়ী 39 জন আলেমের কবর তারা নিজেরাই আইডেন্টিফাই করেছিল। তাহলে সেই হিসাবটা আমলে নিলে মোট মৃত্যুর সংখ্যা 110 জন। আমি আজ হিসাব মিলিয়ে দেব। আসেন আমরা কাগজে কলমে তথ্য প্রমাণ সহ দেখি 5 মে কতজন আলেমকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছিল। হত্যার পরে হত্যাকারী যে কাজটি করে তা হচ্ছে লাশ লুকায়। সে লাশকে নিজে কবর দিতে পারে, কিন্তু নিজে অসংখ্য লাশ কবর দেওয়া সম্ভব নয়। এই কাজ করতে গেলে শতাব্দীর পরও সেই গণকবর আবিষ্কৃত হবে। মৃতের শরীরে গেঁথে থাকা বুলেট পচবে না, মাংস পচে বুলেট মাটিতে লেগে থাকবে। তখন খুব সহজেই সেই গণকবর আর সেই কবরে শুয়ে থাকা দুর্ভাগ্যদের কপালে কি ঘটেছিল সেটা বের করে ফেলা সম্ভব। পিনাকি আরও বলেন, খুনিদের জন্য, জল্লাদদের জন্য সবচেয়ে কার্যকরী পদ্ধতি হচ্ছে সেই লাশগুলোকে বেওয়ারিশ লাশ হিসেবে আইনসঙ্গতভাবে দাফন করে ফেলা। আমরা জানি বেওয়ারিশ মুসলিম লাশ দাফন করে আঞ্জুমান মফিদুল ইসলাম। আমরা আঞ্জুমান মফিদুল ইসলামের বেওয়ারিশ লাশ দাফনের হিসাব দেখব আর খুঁজে দেখব কোন মাসে অস্বাভাবিক সংখ্যায় লাশ দাফন হয়েছে কিনা। আঞ্জুমান মফিদুল ইসলামের হিসাবে বলছে 2013 সালে সর্বাধিক 1430টি মৃতদেহ অজ্ঞাত পরিচয় হিসেবে দাফন করা হয়েছে। 2010 সালে এই সংখ্যা ছিল 1204 জন। 2011 সালের সংখ্যাটি ছিল 1191 জন। 2012 সালে 1247 জন। পিনাকি ভট্টাচার্য বলেন, এবার আসেন আমরা 2013 সালের প্রত্যেক মাসে বেওয়ারিশ লাশ দাফনের হিসাব দেখি। 2012 জুলাই মাসে কতটি লাশ তারা দাফন করেছে সেই হিসাবটা দেখি। 113, 128, 110, 115, 145, 90, 92, 85, 90, 72, 88 এই সংখ্যাকে 11 দিয়ে ভাগ করলে 103 জন, মানে 11 মাসে গড়ে 103 জনকে দাফন করা হয়েছে। শুধু মে মাসে দাফন হয়েছে অবিশ্বাস্য সংখ্যায় 367 জন। অতিরিক্ত কতজন করেছে গড়ে থেকে 264 জন। সবচেয়ে বেশি লাশ দাফন হয়েছে নভেম্বরে 145 জন। তার মানে সবচেয়ে বেশি যে সংখ্যাটা তার চেয়ে দাফনের সংখ্যা 222 জন বেশি। এটা একটি নিউমেরিক্যাল ভ্যালু সংখ্যার হিসেবে অবশ্য বেশি আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। শুধু মে মাসে 367 জনের মৃত্যু, এটা আউটলায়ার, একটাই মাত্র আউটলায়ার। পিনাকি বলেন, হাসিনা তোমার বুদ্ধি এতই যে তুমি লাশ গুম করবা। মাটি খুঁড়ে আমরা আমাদের ভাইদের মৃতদেহ বের করব। যে লাশ তুমি গুম করেছো সেই খুনের দায়ে তোমার বিচার হবে। 5 মে কমপক্ষে 71 জন শহীদকে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে। অকাট্য প্রমাণ দিলাম, দুনিয়ার কেউ নেই যে আমার এই হিসাবকে চ্যালেঞ্জ জানাতে পারে।
পিনাকি ভট্টাচার্য বলেন, প্রত্যেক ফোঁটা রক্তের বদলে নেওয়া হবে হাসিনা। আর তোমার বাহিনী তৈরি থাকো, আমাদের ভাইরা আসবে, ওরা শহীদ, ওরা মরেনি, ওরা মৃত্যু চায়। 5 মেয়ের নাম না জানা অসংখ্য শহীদের নাম অবশ্য একদিন জানাবো। তাদের পরিবাররা প্রিয়জনের কবর খুঁজে পাবে। সেই দিন আমাদের সকল অক্ষমতার লজ্জা থেকে, গ্লানি থেকে আমরা মুক্ত হব। যেখানে এই হত্যাকাণ্ড ঘটেছিল সেই চত্বরের নাম শাপলা চত্বর। শাপলা আমাদের রাষ্ট্রের প্রতীক ও আমাদের সেই প্রতীক জীবন্ত হয়ে শহীদের রক্তে স্নাত হয়ে সেই দিন সারা দেশে এক রক্ত শাপলা ফুটে উঠবে। শাপলা ফুটবে শাহবাগে, সারা দেশে ফুটে উঠবে লক্ষ লক্ষ শাপলা। হাটহাজারী থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফুটবে সেই রক্ত শাপলা। শততা বিভক্ত জাতির বুকে জল জ্বলে সেই রক্ত শাপলা আবার জাতিকে এক সুতোয় বেঁধে ফেলবে। সেই দিন আমাদের এক নতুন যাত্রা শুরু হবে, অমিত বিপুল সম্ভাবনার বাংলাদেশ গড়ার প্রতীকীত। 5 মে নাম না জানা শহীদের আত্মদান সেদিন সার্থক হবে। সাংবাদিক ইলিয়াস বলেন, যে সেনাবাহিনী ভারত এবং শেখ মুজিবের বাকশালের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছিল, এবার প্রথমেই সে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। হাসিনাকে ক্ষমতায় বসানোর 1.5 মাসের মাথায় প্রথমে কথিত বিডিআর বিদ্রোহের মাধ্যমে সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়। সেই দিনই হাসিনা সরকারের শেষ দিন হতে পারত, কিন্তু ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশে হামলার হুমকি দিলে বাংলাদেশের সেনাবাহিনী চুপ থাকতে বাধ্য হয়। বিডিআর হত্যাকাণ্ডের দিন যারা হাসিনার বিরুদ্ধে কথা বলেছিল তাদেরকেও ধীরে ধীরে গুম, খুন আর চাকরিচ্যুত করা হয়েছিল। এরপর আর সেনাবাহিনী উঠে দাঁড়াতে পারেনি। ইলিয়াস আরও বলেন, এখন যে সেনাবাহিনী আছে তারা শুধু রাস্তার কন্ট্রাক্টর আর ভোটচোরদের পাহারাদার। বিটিআর হত্যাকাণ্ডের পর বিক্ষিপ্ত সেনাদের সামাল দিতে ঢাকা ক্যান্টনমেন্টে যায় শেখ হাসিনা। একজন ক্ষুব্ধ সেনা কর্মকর্তা শেখ হাসিনাকে বলেন, কয়েকজনের জবানবন্দি সিপাহী সেলিম রেজা, বয়স 28, নম্বর 63,907। 2009 সালের 9 মার্চ সন্ধ্যা 7:30টায় শুরু হয় জিজ্ঞাসাবাদে সে জানায়, শেখ সেলিম এবং তাপসের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল। তখন তাপস বলেছিল সেনা কর্মকর্তাদের মেরে ফেললে কোনো সমস্যা নেই। 44 রাইফেল ব্যাটালিয়নের ডিএডি নাসিরউদ্দিন জান শেখ সেলিম এবং তাপসের কাছে গিয়েছিলাম, তারা বলেছে আমরা জিম্মি করে আর যাই করি আমাদের মাফ করে দেবে। সিপাহী জিয়াউল হক, নম্বর 71,318। জিয়াউল জানায় সে এবং তাদের একজন ডিএডি সহ কমপক্ষে 10 জন সিপাহীর সঙ্গে হাসানুল হকেরও নিয়মিত যোগাযোগ ছিল। ইনু তাদের প্রয়োজনে বিদেশে পাঠিয়ে দেওয়ার আশ্বাস দেয়। জিয়াউল জানায় তারা একাধিকবার শেখ সেলিম এবং তাপসের মুখে শুনেছেন অপারেশন ভালো হলে সজীবদের জয় খুশি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেয়েছিলেন 1 ঘন্টা 4 মিনিট সময়। যথেষ্ট সময় পেয়েও তারা কেন কোনো ব্যবস্থা গ্রহণ করল না? শেখ হাসিনা বিটিআরের বার্ষিক নৈশভোজে অংশ নিতে অসম্মতি জানিয়েছিলেন কেন? 2009 সালে 1 মার্চ সংসদের প্রধানমন্ত্রী জানিয়েছিলেন 25 ফেব্রুয়ারি খুব সকালে তিনি একটি গোয়েন্দা রিপোর্ট পেয়েছিলেন। কি ছিল সেই রিপোর্টে? জেনারেল শাকিলের সাথে শেখ হাসিনার সর্বশেষ কোথায় কি হয়েছিল? প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকার ভূমিকায় বা সেদিন কি ছিল? সেদিন বিশেষ ব্যবস্থাপনায় বিমান চলাচলের শিডিউল পাল্টে ফেলা হয়েছিল কেন? বিটিআর ডিজির দিকে প্রথমে অস্ত্র ত্যাগ করেছিল সিপাহী মঈন, এখনো তার খোঁজ পাওয়া যায়নি কেন? সজীবদের জয় 27 ফেব্রুয়ারি দুবাই গিয়ে পিলখানা ঘটনায় জড়িত কিছু ব্যক্তির সাথে দেখা করেছিল কেন? জয় সেই সময়কার পাসপোর্ট তদন্তকারীদের দেখতে দেওয়া হয়নি কেন? পিলখানা ঘটনা তদন্তে গঠিত 3টি কমিটির একটি কমিটিও জয়কে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পায়নি কেন? জয় কোনো বিদেশি পত্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর শক্তির সমর্থন নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন। শাসক শ্রেণীর লোকজন আসলেন, আপনার নানক, তারপরে আপনার ফজলে নূর, তাপস, মির্জা আজম, এরা এসে ওই যে সাংবাদিকরা যেখানে ছিলেন, আমরা যেখানে ছিলাম ওইখানেই এসেই কেউ কেউ ঘুরপাক খাচ্ছেন, কথা বলার চেষ্টা করছেন। তো আমি দেখে মনে হলো, সবকিছু দেখে আমার কাছে যেটি মনে হয়েছে যে ওইখানে যারা ছিলেন একটা দায় সারা ভাব আর কি, মানে মনে হয় নাই যে এরকম একটি ঘটনা যে এতজন অফিসার সেখানে জীবন্ত প্রাণ দিচ্ছে, এরকম ঘটনা কিন্তু ওই পরিস্থিতিতে বোঝা যায়নি। তবে বোঝা গিয়েছে যে এটা একটি মিউটিনি, একটা বিদ্রোহ। তো এরকম একটা ঘটনার মধ্যে যারা ডিল করতে গেল, এটি মানে ভাবা যায় যেখানে এরকম একটি ঘটনা ঘটছে, সকলে জানে। অনেকে বললেন জেনারেল শাকিল ফোন করেছেন, তাকে বাঁচাবার আকুতি জানিয়েছেন ডিফেন্স মিনিস্টার অর্থাৎ প্রধানমন্ত্রীকে, তিনি ডিফেন্সের দায়িত্বে, কিন্তু তারপরেও এই ধরনের তাদেরকে কেউ শোনেনি। তো এটা তো না শুনবারই কথা, কারণ আমরা তো ঘটনা জানি। এই ঘটনাটা এখন এটা বিশ্লেষণ আকারে একটু বলে আমার বক্তৃতা শেষ করছি। এবং যারা আলোচনার জন্য গেলেন, প্রধানমন্ত্রী দেখলাম জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, বলেন তারা তাদের হ্যাঁ সেই পরিবারের সদস্য হিসেবে নিজেগুলো বলেন আর কি, তারা ভাই এই দেশের সন্তান টন্তান, এদেরকে ইয়ে করা হবে। কিছুক্ষণ পরে আমরা দেখলাম দিনের তারপরে দেখলাম যে আমরা দিনের শেষ ভাগে এই সমস্ত লোকজন তারা এই একটা মাইক্রোবাসে করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, বলা হচ্ছে যে প্রধানমন্ত্রীর সাথে তারা আলোচনা করতে গেছে। খুব সম্ভবত ডিএডি তৌহিদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেখানে আলোচনা করতে গিয়েছে এবং তাদেরকে নাকি শেরাটন থেকে আপ্যায়িত করা হয়েছে, তাদের জন্য খাবার দাবার গিয়েছে। তো সবকিছু মিলিয়ে এইরকম একটি ধোঁয়াশা, এরকম একটি মানে অপরিচ্ছন্নতা, এরকম একটি যে দায়সারা ভাব, এরকম একটি বড় ঘটনায় এটি কিন্তু এটি চিন্তাও করা যায় না। এটি এরকম একটি ঘটনা, আমরা জানি যে সেখানে 57 জন সেনা অফিসার প্রাণ দিয়েছেন
এবং সেখানে সিভিলিয়ানও ছিলেন। সর্বমোট ৭৪ জন মানুষ সেখানে প্রাণ দিয়েছেন। এরকম একটি বড় ঘটনা বাংলাদেশের ইতিহাসে তো নয়। অনেকে মিউটিনি বলেন, এটা কিন্তু মিউটিনি নয়, এটি কোনো বিদ্রোহ নয়, এটি একটি জেনোসাইড, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এটিকে বলতে হবে হত্যাকাণ্ড। এটিকে যদি বিদ্রোহ বলেন, মিউটিনি বলেন, এই ঘটনাকে ছোট করা হবে এবং এই ৫৭ জন অফিসারের জীবনের সঙ্গে উপহাস করা হবে, যেটি বলছিলাম। এবং এই ঘটনার এখানেই কি শেষ? এরকম একটি ঘটনা পৃথিবীর ইতিহাসে এরকমও নজির নেই। ৮০০ জনকে দণ্ডিত করা হয়েছে, ১৫৩ জনকে এই অপরাধে ফাঁসির দণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং সর্বমোট ৮০০ জনকে বিচারের আওতায় এনে তাদেরকে একতরফাভাবে দণ্ডিত করা হচ্ছে এবং ৫০ জন জওয়ানকে নিরাপত্তা হেফাজতে হত্যা করা হয়েছে, যদিও তারা বলে হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। ৫০ জন সেই তালিকা। এরকম একটি ঘটনা আমাদেরকে, আমরা কিন্তু অনেকে দেখি বিভিন্ন স্ট্যাটাস দেন, আমরা কাঁদিতে পারি না, শোক। এটি তো শোক বক্তৃতা দেওয়ার কথা নয়, এটি বলবার কথা নয়, এটি হলো অ্যাকশনের কথা। আমরা প্রত্যেকেই জানি এটি হতে সময় লাগবে, কিন্তু এভরি অ্যাকশন হ্যাজ অপোজিট রিয়াকশন। প্রত্যেক ক্রিয়ারই তার বিপরীত পার্শ্ব প্রতিক্রিয়া আছে। আজ হোক কাল হোক, এই রক্তের দাম শেখ হাসিনা ওয়াজেদকে দিতে হবে।